আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অর্থনীতির অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি মোসাম্মদ ফরিদে ইয়াসমিন, প্রভাষক অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকে পাঠ পরিচিতি হচ্ছে অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা আজকে পড়ব উপযোগ বিষয়। এর আগের ক্লাসে আমরা উপযোগের কিছু অংশ পড়েছিলাম। আজকে আমরা যে বিষয়গুলো পড়ব উপযোগের, সেগুলো হচ্ছে উপযোগের পরিমাপ সম্বন্ধে জানব, তারপরে উপযোগের প্রকারভেদ গুলো জানতে পারবো, আর একটা হচ্ছে উপযোগের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্বন্ধে আমরা জানতে পারবো। আসো আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব উপযোগের পরিমাপ। উপযোগের পরিমাপের ক্ষেত্রে দুই ধরনের মত রয়েছে, একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ। সংখ্যাগত যেটা কার্ডিনাল ইউটিলিটি সংখ্যাগত উপযোগ, এই উপযোগের ধারণা দেন অধ্যাপক মার্শাল, অর্থাৎ অধ্যাপক আলফ্রেড মার্শাল এই সংখ্যাগত উপযোগের ধারণা দেন। তিনি বলেন কোন দ্রব্যের উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ করা সম্ভব, অর্থাৎ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যাবে উপযোগ। সংখ্যাগত উপযোগ পরিমাপের সময় 1, 2, 3, 4 এই যে সংখ্যাগুলো এগুলো বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে উপযোগের পরিমাপের একক হবে ইউটিল, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যে সংখ্যাগুলো আছে এগুলোর মাধ্যমে উপযোগ পরিমাপ করা যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে সংখ্যাগত উপযোগ। আরেকটি মত রয়েছে, সেটা হচ্ছে পর্যায়গত উপযোগ, যেটাকে বলা হয় অর্ডিনাল ইউটিলিটি। অধ্যাপক জে.আর. হিকস এবং আর.জি.ডি. অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদগণের মতে উপযোগ হলো মানসিক ধারণা, অর্থাৎ তারা যেটা বলতে যাচ্ছেন যে উপযোগ একটা মানসিক ধারণা। উপযোগ পর্যায়গতভাবে পরিমাপযোগ্য। তারা বলেন যে উপযোগ পর্যায়গতভাবে পরিমাপযোগ্য, সংখ্যাগতভাবে নয়, অর্থাৎ তাদের মতে সংখ্যার মাধ্যম দিয়ে উপযোগ পরিমাপ করা যাবে না, এটা একটা মানসিক বা অনুভবের বিষয়। এজন্য পর্যায়গত উপযোগ ভোক্তার পছন্দক্রমকে নির্দেশ করে, কে কোন অবস্থানে রয়েছে সেটা এই পছন্দক্রম পর্যায়গত উপযোগের মাধ্যমে সেটা নির্দেশ করা হবে। অর্থাৎ পছন্দক্রমের ভিত্তি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে, এগুলোর মাধ্যমে পর্যায়গত উপযোগটা পরিমাপ করা যাবে। অর্থাৎ এখানে খেয়াল করো যে এটা সংখ্যাগতভাবে না, পর্যায়গত বিষয়টা হচ্ছে পছন্দক্রম, কে কোন অবস্থানে রয়েছে সেটা আমরা পর্যায়গত উপযোগের মাধ্যমে পরিমাপ করতে পারবো। এইভাবে পরিমাপের ক্ষেত্রে, উপযোগ পরিমাপের ক্ষেত্রে দুই ধরনের মত রয়েছে, একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ আর একটা পর্যায়গত উপযোগ। এরপরে আমরা উপযোগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। উপযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মোট উপযোগ আর একটা প্রান্তিক উপযোগ। তো প্রথমে আমরা মোট উপযোগ বলতে কি বোঝায় সেটা জানি। কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়, অর্থাৎ একটা দ্রব্যর বিভিন্ন একক আমরা ভোগ করলে সেখান থেকে যে উপযোগগুলো পাবো তার সমষ্টিকে, অর্থাৎ যোগফলকে বলা হবে মোট উপযোগ। যেমন আমরা যদি 3টা কমলা লেবু ক্রয় করি, প্রথম কমলা লেবুটার জন্য আমরা প্রথম কমলা লেবুটার দাম হচ্ছে 15 টাকা, তাহলে 15 টাকার উপযোগ পাচ্ছি। দ্বিতীয় কমলা লেবুটার 10 টাকার উপযোগ, তৃতীয় কমলা লেবু থেকে আমরা 5 টাকার উপযোগ পাচ্ছি। এভাবে 3টা কমলা লেবু থেকে মোট আমরা পাচ্ছি তাহলে কত, 15, 10, 5 অর্থাৎ 20 ইউটিল উপযোগ পাচ্ছি। তো এইভাবে 3টা কমলা লেবু থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এটার সূত্র
আমরা প্রকাশ করতে পারি সূত্র অনুসারে টিইউ সমান সমান হচ্ছে mu1 প্লাস mu2 প্লাস ডট ডট প্লাস mun। এখানে টিইউটা কি? টিইউ হচ্ছে মোট উপযোগ, টিইউ মোট উপযোগকে টিইউ দিয়ে প্রকাশ করা হয়, টোটাল ইউটিলিটি। তারপরে mu1টা হচ্ছে প্রথম এককের প্রান্তিক উপযোগ, mu2 দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ, এভাবে mun হচ্ছে n-তম এককের প্রান্তিক উপযোগ। এইভাবে এই প্রান্তিক উপযোগগুলো যোগ করলে আমরা মোট উপযোগ পাবো। সেজন্য বলা হয়, সংক্ষেপে যেটা বলা যায় যে মোট উপযোগ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি। এইভাবে একটা দ্রব্যের বিভিন্ন এককের থেকে যে উপযোগ পাওয়া যায় সেগুলো যোগ করে আমরা মোট উপযোগ পেতে পারি। এরপরে দেখো প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, যেটাকে mu দিয়ে প্রকাশ করা হয়। মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ সেটা হচ্ছে যে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাই হলো প্রান্তিক উপযোগ। আরেকভাবে বলা যায় যে কোনো দ্রব্যের ভোগ পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে বলা হবে প্রান্তিক উপযোগ। অর্থাৎ আমরা যে আগের উদাহরণটা দেখলাম সেখানে যে প্রথম কমলা লেবুর দাম হচ্ছে 15 টাকা, দ্বিতীয় কমলা লেবুর দাম 10 টাকা, তৃতীয় কমলা লেবুর দাম 5 টাকা, তাহলে তৃতীয় একক যেটা সেটা প্রান্তিক একক বলা হবে এবং সেটা থেকে যে উপযোগ 5 টাকা সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। আবার এভাবে প্রান্তিক উপযোগ আমরা বের করতে পারবো। এই ক্ষেত্রে একটা সূত্র আছে, প্রান্তিক উপযোগের সূত্রটা হচ্ছে যে mu সমান ডেল টি ইউ বাই ডেল কিউ, এই চিহ্নটাকে বলা হবে ডেল। এখানে mu হচ্ছে প্রান্তিক উপযোগ, ডেল টি ইউ এটা মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন, ডেল কিউ হচ্ছে, কিউ মানে আমরা জানি ভোগ, ভোগের পরিমাণের পরিবর্তন। এখানে ডেল এর মানে হচ্ছে পরিবর্তন, ডেল চিহ্নটা বলতে আমরা বোঝাবো পরিবর্তন। তাহলে ডেল টি ইউ মানে মোট উপযোগের পরিবর্তন, ডেল কিউ মানে ভোগের পরিমাণের পরিবর্তন। তাহলে আমরা প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে পারবো? যে মোট উপযোগের পরিবর্তনকে যদি আমরা ভোগের পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, কে সংক্ষেপে mu দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা দুই ধরনের উপযোগ সম্বন্ধে জানলাম, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। এরপরে আসো আমরা এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এটা আমরা সূচি দেখব, সূচি থেকে এই রেখা কিভাবে পাওয়া যায় সেটা দেখব এবং এদের মধ্যকার সম্পর্ক দেখব। এই বিষয়গুলো এখন সূচি এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথমে আমরা সূচিটা খেয়াল করি। সূচিতে এখানে দেখো যে দ্রব্যের পরিমাণ দেওয়া আছে, বিভিন্ন একক এখানে প্রকাশ করা হবে, তারপর মোট উপযোগ, এখানে ইউটিল বলা হয় একক হিসাবে, প্রান্তিক উপযোগ ইউটিল। তো এখানে আমরা বিভিন্ন একটা দ্রব্যের বিভিন্ন একক, আমরা যদি কমলা লেবু ধরি তাহলে এখানে 6টা কমলা লেবু ভোগ করা হয়েছে, 6টা কমলা লেবুর 6টা একক এখানে দেখানো হয়েছে। খেয়াল করো সূচিটা যে প্রথম কমলা লেবু ভোগের ফলে আমাদের মোট উপযোগ হচ্ছে 40 ইউটিল, প্রান্তিক উপযোগ 40 ইউটিল। তারপর দ্বিতীয় কমলা লেবু ভোগের ফলে আমাদের মোট উপযোগ বেড়ে গেছে 70, আর প্রান্তিক উপযোগ হচ্ছে 30। এখানে 30 কিভাবে হলো? এটা হচ্ছে আমরা জানি সূত্র অনুসারে যে মোট উপযোগের পরিবর্তন হচ্ছে প্রান্তিক উপযোগ, এখানে 70 থেকে 40 বিয়োগ করলে 30 আসছে, এভাবে প্রান্তিক উপযোগ হচ্ছে 30। এরপরে তৃতীয় একক থেকে হচ্ছে মোট উপযোগ 90 আর প্রান্তিক উপযোগ 20, 90 থেকে 70 বিয়োগ করলে হচ্ছে 20। চতুর্থ এককে মোট উপযোগ 100, প্রান্তিক উপযোগ 10, একইভাবে বের করা হয়েছে। পঞ্চম এককেও হচ্ছে মোট উপযোগ 100, প্রান্তিক উপযোগ 0, কারণ 100 থেকে 100 বিয়োগ করলে 0 আসে। তারপরে ষষ্ঠ এককে দেখো এখানে মোট উপযোগ কমে গেছে 90, আর এখানে প্রান্তিক উপযোগ হচ্ছে -10। সূচি থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো দ্রব্য ভোগের ফলে, কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগের ফলে আমাদের মোট উপযোগ কি হচ্ছে? বেড়ে যায়, আস্তে আস্তে বেড়ে যায়, একটা পর্যায়ে শেষের দিকে যে কমে যাচ্ছে। আর প্রান্তিক উপযোগ দেখো যে আস্তে আস্তে কমে যাচ্ছে।
40, 30, 20 এভাবে একটা পর্যায়ে শূন্য, পরবর্তীতে ঋণাত্মকও হতে পারে। তাহলে আমরা এই সূচি থেকে প্রথমে রেখাগুলো অঙ্কন করি, যে মোট উপযোগ রেখা কিভাবে অঙ্কন করা যায়, তারপরে প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করা যায়। প্রথমে আমরা মোট উপযোগ রেখাটা দেখি। এটা অঙ্কন করতে গেলে আমাদের লাগবে দ্রব্যের এই এককের ঘর পরিমাণ আর হচ্ছে মোট উপযোগ, মোট উপযোগের পরিমাণ। এখানে চিত্রে দেখো, চিত্রে আমরা OX অক্ষ বা ভূমি অক্ষ যেটা বলে, সেখানে দ্রব্যের একক নির্দেশ করা হয়েছে, আর উলম্ব বা লম্ব অক্ষে আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। আমরা প্রথমে মোট উপযোগ রেখাটা অঙ্কন করি। তো মোট উপযোগে দেখো, যখন দ্রব্যের পরিমাণ 1 তখন হচ্ছে মোট উপযোগ 40। এখানে চিত্রে খেয়াল করো যে যখন 1 তখন হচ্ছে মোট উপযোগ 40, তাহলে এদের সমন্বয় বিন্দু হচ্ছে A বিন্দু। এরপরে যখন সূচি দেখো যে দ্রব্যের পরিমাণ 2 তখন হচ্ছে মোট উপযোগ 70। আমরা এবার চিত্রে দেখো 2 তখন ভোগের পরিমাণ যখন 2 বা দ্রব্যের পরিমাণ যখন 2 তখন মোট উপযোগ হচ্ছে 70। এর ফলে যে বিন্দুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে B বিন্দু। অনুরূপভাবে দ্রব্যের পরিমাণ যখন 3 একক তখন মোট উপযোগ হচ্ছে 90, এদের সমানের বিন্দু C। পরবর্তীতে চতুর্থ এককে আমাদের হচ্ছে মোট উপযোগ 100, এর ফলে আমাদের যে বিন্দুটা পাচ্ছি সেটা D বিন্দু। তারপরে দেখো পঞ্চম এককে, এখানে আমরা দেখেছি চতুর্থ এককেও মোট উপযোগ 100, পঞ্চম এককেও 100, তাহলে এখানে হচ্ছে পঞ্চম একক তখন মোট উপযোগের পরিমাণ 100, এর ফলে যে বিন্দু সেটা E বিন্দু। এরপরে দেখো ষষ্ঠ এককে, যেটা ষষ্ঠ এককে আমাদের মোট উপযোগের পরিমাণ কিন্তু কমে গেছে 90, এখানে 90 যখন তখন মোট উপযোগ 90, আর ষষ্ঠ এককে এদের সমন্বয় বিন্দুটা হচ্ছে F বিন্দু। এখন আমরা যদি ABCDEF বিন্দুগুলো যোগ করি, তাহলে যে রেখাটা আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মোট উপযোগ রেখা। এই রেখাটা দেখো প্রথমে ক্রমবর্ধমান হারে বেড়েছে, একটা পর্যায়ে স্থির হয়ে পরে আবার হ্রাসমান হয়েছে, এই জন্য প্রথমে ঊর্ধ্বগামী হয়ে পরে নিম্নগামী হয়েছে। এইভাবে আমরা একটা সূচি থেকে হচ্ছে মোট উপযোগ রেখা কিভাবে অঙ্কন করা যায় সেটা আমরা দেখলাম। এইভাবে তোমরা যে কোনো সূচি একটা অঙ্কন করে সেখান থেকে মোট উপযোগ রেখা আঁকাতে পারবে। এরপরে আসো আমরা প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করি। সেক্ষেত্রে আমাদের লাগবে দ্রব্যের পরিমাণের এই ঘরটা আর হচ্ছে প্রান্তিক উপযোগ এই ঘরটা। এখানে দেখো চিত্রে দেখো, যখন দ্রব্যের পরিমাণ 1 একক তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 40, এদের সমন্বয় বিন্দু A বিন্দু। তারপরে যখন 2 একক তখন প্রান্তিক উপযোগ কমে 30 হয়েছে, এদের সমন্বয় বিন্দু G বিন্দু। এরপরে যখন দ্রব্যের পরিমাণ 3 একক, তৃতীয় এককে দেখো প্রান্তিক উপযোগের পরিমাণ আরো কমে গেছে 20, এদের সমন্বয় বিন্দু H। চতুর্থ এককে আরো কমে যে প্রান্তিক উপযোগ হয়েছে 10, এদের সমন্বয় বিন্দু I বিন্দু। এর পরবর্তীতে দেখো পঞ্চম এককে প্রান্তিক উপযোগ কিন্তু 0। সূচিতে খেয়াল করো, পঞ্চম এককে প্রান্তিক উপযোগ হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে বিন্দুটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে J বিন্দু। আর পরবর্তী সর্বশেষ ষষ্ঠ এককে আমাদের প্রান্তিক উপযোগ -10। এখানে 10 আমরা নিচের দিকে হিসাব করব। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে y ও y ড্যাশ, এখানে লম্ব অক্ষে আমরা উপরের দিকে মূল বিন্দু থেকে উপরের দিকে হচ্ছে পজিটিভ মানগুলো ধরা হয়, আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ মানগুলো ধরা হয়। তো সেই ক্ষেত্রে -10 এখানে প্রান্তিক উপযোগ, সেটা হচ্ছে ষষ্ঠ এককে, এদের সমন্বয় বিন্দু হচ্ছে K বিন্দু। এখন আমরা A, G, H, I, J, K এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পাচ্ছি, সেই রেখাটাকে বলা হবে প্রান্তিক উপযোগ রেখা। তোমরা দেখো প্রান্তিক উপযোগ রেখাটা কিন্তু নিম্নগামী হয়েছে। এর কারণ হচ্ছে ভোগ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কিন্তু আস্তে আস্তে কমে গেছে, যেটা আমরা সূচিতেও দেখেছি। এই কারণে রেখাটা কিন্তু নিম্নগামী হয়েছে। তো এইভাবে আমরা একটা সূচি থেকে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে পারবো বা আঁকাতে পারবো। এরপর আমরা যেটা আলোচনা করব, যেখানে হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক, এটা সূচির মাধ্যমেও আমরা বিশ্লেষণ করতে পারবো
আবার চিত্রের মাধ্যমে। সূচিতে আমরা দেখতে পাচ্ছি যে 3 একক পর্যন্ত দ্রব্যের 1 থেকে 3 একক পর্যন্ত কিন্তু ক্রমবর্ধমান হারে বেড়েছে। এর পরবর্তীতে 3 এককের পরে থেকে ক্রমহ্রাসমান হারে বেড়েছে মোট উপযোগ, এবং একটা পর্যায়ে স্থির, পঞ্চম এবং চতুর্থ এককে স্থির হয়েছে, আর ষষ্ঠ এককে যে মোট উপযোগ কমে গেছে। এই জন্য রেখাটা প্রথমে ঊর্ধ্বগামী হয়ে পরে কিন্তু নিম্নগামী হয়েছে। আর প্রান্তিক উপযোগ দেখো, এটা কিন্তু 3 একক পর্যন্ত কমেছে, পরবর্তীতেও কমেছে এবং একটা পর্যায়ে শূন্য হয়েছে, এবং তার পরবর্তীতে এটা ঋণাত্মক হয়েছে। ঋণাত্মক হওয়ার মানে যে এই ক্ষেত্রে তার উপযোগ একেবারেই নেই, অর্থাৎ অতৃপ্তি এখানে সে প্রকাশ করছে। এভাবে আমরা সূচির মাধ্যমে দেখলাম। এখন চিত্রে দেখো, চিত্রেও দেখো 1 থেকে 3 একক পর্যন্ত ক্রমবর্ধমান হারে মোট উপযোগ বেড়েছে, সেজন্য রেখাটা ঊর্ধ্বগামী, ক্রমবর্ধমান হারে বেড়েছে, এই জন্য রেখাটা প্রথম পর্যায়ে ঊর্ধ্বগামী হয়েছে। তারপরে এক্ষেত্রে অন্যদিকে প্রান্তিক উপযোগ কিন্তু হ্রাস পেয়েছে, এই জন্য আস্তে আস্তে হ্রাস পেয়েছে, রেখাটা নিম্নগামী। তারপরে 3 এককের পরে চতুর্থ এবং 3 একক থেকে চতুর্থ এককে যখন যায় তখন এটা ক্রমহ্রাসমান হারে বেড়েছে, কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে মোট উপযোগ, এবং সেক্ষেত্রেও প্রান্তিক উপযোগ তখনও নিম্নগামী। পঞ্চম এককে দেখো, এখানে কিন্তু স্থির, যেটা চতুর্থ একক এবং পঞ্চম এককে মোট উপযোগ স্থির, যেটা আমরা সূচিতে দেখেছিলাম 100 উভয় ক্ষেত্রে, এখানে স্থির। সেই ক্ষেত্রে দেখো প্রান্তিক উপযোগ কিন্তু পঞ্চম এককে শূন্য, তাহলে যেখানে মোট উপযোগ সর্বোচ্চ সেই ক্ষেত্রে তখন হচ্ছে প্রান্তিক উপযোগ শূন্য হবে। এর পরবর্তীতে ষষ্ঠ এককে মোট উপযোগ যখন কমে যাবে তখন প্রান্তিক উপযোগ কিন্তু এই ক্ষেত্রে ঋণাত্মক হচ্ছে, যেটা ষষ্ঠ একক আমরা দেখতে পাচ্ছি -10, অর্থাৎ প্রান্তিক উপযোগ এভাবে কমতে কমতে একটা পর্যায়ে শূন্য হয় এবং পরবর্তীতে ঋণাত্মকও হতে পারে। তাহলে এইভাবে দেখলাম যে মোট উপযোগ সাধারণত বাড়তে থাকে, কিন্তু প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমান্বয়ে কমতেই থাকে এবং একটা পর্যায়ে ঋণাত্মক হয়। তো এইভাবে আমরা চিত্রের সাহায্যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্কটা ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে এখান থেকে একটা সূচি থেকে আমরা মোট উপযোগ রেখা, প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করব এবং এদের মধ্যকার সম্পর্ক আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারব। এরপরে আমরা এই উপযোগের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটা নিয়ে আলোচনা করব। আমরা জানি সাধারণত মানুষের অভাব কি অসীম, কারণ অভাবের কোনো শেষ নাই, একটা অভাবের পরবর্তীতে আরেকটা নতুন নতুন অভাব দেখা দেয়। তবে একটি নির্দিষ্ট সময়ে একটি বিশেষ দ্রব্যের অভাব সসীম, অর্থাৎ নির্দিষ্ট একটা বিশেষ দ্রব্যের ক্ষেত্রে অভাব কিন্তু সেক্ষেত্রে সসীম। কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। খেয়াল করো যে কোনো ব্যক্তি যখন একই দ্রব্যের বিভিন্ন একক ক্রমাগতভাবে ভোগ করবে, ক্রমাগতভাবে অর্থাৎ পরপরভাবে ভোগ করতে থাকে, তখন তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে, অর্থাৎ আস্তে আস্তে কমতে থাকে। তো উপযোগের এই বিধিকেই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। আর অধ্যাপক মার্শাল এক্ষেত্রে বলেছেন যে কোনো ব্যক্তি কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে, অর্থাৎ মজুদ করার ফলে বা মজুদ বাড়ানোর ফলে যে অতিরিক্ত উপযোগ লাভ করবে সেটা যখন আরো বেশি বৃদ্ধি করবে তখন তার সাথে সাথে আস্তে আস্তে এটা কমে যাবে, উপযোগটা কমে যেতে থাকে। এটাকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধিটি ব্যাখ্যা করার ক্ষেত্রে কতগুলো অনুমিত শর্ত রয়েছে, যে অনুমিত শর্তের উপর ভিত্তি করে এই বিধিটি প্রয়োগ করা হয়েছে। অনুমিত শর্তগুলো তোমরা খেয়াল করো। বলা হচ্ছে যে উপযোগ পরিমাণগত এবং তা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য, অর্থের মাধ্যমে পরিমাপ করা যাবে।
তারপরে হচ্ছে দ্রব্যের সকল একক সমজাতীয় হতে হবে। যে তুমি 5টা কমলা লেবু বা আপেল ভোগ করবে, সে 5টা কমলা লেবু একই সাইজের হতে হবে বা সমমানের হতে হবে। বা তুমি যদি 5 গ্লাস পানি পান করো, তাহলে গ্লাসের সাইজও একই সমান হতে হবে, তা না হলে এই বিধি কার্যকর হবে না। তারপর অর্থের প্রান্তিক উপযোগ স্থির ধরতে হবে। ভোগের ক্ষেত্রে কোনো সময় বিরতি বা ব্যবধান থাকবে না। যে ভোগ করার সময় তুমি এখন একটা ভোগ করলে বা এখন একটা কমলা লেবু খেলে, 1 মাস পরে যে আরেকটা কমলা লেবু খেলে, তাহলে সেই ক্ষেত্রে এই বিধিটা কার্যকরী হবে না। একই সাথে খেতে হবে, কোনো সময় বিরতি দেওয়া যাবে না। তারপরে ভোক্তার আচরণ যুক্তিশীল হতে হবে, যে সে স্বাভাবিক আচরণ করবে, যুক্তিশীল আচরণ করবে। ভোক্তার আয়, রুচি, পছন্দ এগুলো স্থির বা অপরিবর্তিত থাকবে। তাহলে এই অনুমিত কয়েকটা অনুমিত শর্তের উপর ভিত্তি করেই মূলত এই বিধিটি ধারণা দেওয়া হয়েছে। আশা এখন আমরা এই বিধিটি একটু ব্যাখ্যা করি সূচির মাধ্যমে, চিত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করা যাবে। আমরা সূচিটা দেখি। সূচিটা দেখো যে এখানে দ্রব্যের পরিমাণ দেওয়া আছে, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। এখানে দ্রব্যের বিভিন্ন একক দেওয়া আছে। এর আগে আমরা যেমন কমলা লেবু বলেছিলাম, আমরা যদি আপেল ধরি, যেখানে 6টি আপেলের বিভিন্ন একক, 6টা আপেল দেওয়া আছে, আপেলের বিভিন্ন একক। এখানে মোট উপযোগ দেখো দেওয়া আছে, যখন প্রথম আপেল থেকে মোট উপযোগ হচ্ছে 4, প্রান্তিক উপযোগ সেক্ষেত্রে 4। দ্বিতীয় আপেল থেকে মোট উপযোগ 7, প্রান্তিক উপযোগ 3। তৃতীয় আপেল ভোগ করার ফলে মোট উপযোগ 9, প্রান্তিক উপযোগ 2। তবে চতুর্থ একক থেকে মোট উপযোগ 10, প্রান্তিক উপযোগ 1। পঞ্চম একক থেকে মোট উপযোগ হচ্ছে 10, প্রান্তিক উপযোগ 0। এখানে তবে ষষ্ঠ এককে মোট উপযোগ 9, প্রান্তিক উপযোগ -1। আমরা এখানে জানি প্রান্তিক উপযোগ কিভাবে বের করা হয়েছে, মোট উপযোগ থেকে পার্থক্য থেকেই হচ্ছে প্রান্তিক উপযোগ আমরা বের করেছি। এর আগে সূচিতে আমরা এটা দেখেছি। তাহলে এখানে আমরা সূচি থেকে দেখতে পাচ্ছি, এই বিধিটার সূচি থেকেও এটা ব্যাখ্যা করা যাবে যে একটা দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করলে, অর্থাৎ বা একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করার ফলে বা ভোগ বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, প্রান্তিক উপযোগ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যে একটা দ্রব্য বিভিন্ন একক তুমি যখন ভোগ করবে, আস্তে আস্তে তোমার কাছে সেটার উপযোগ কমে যাবে। অর্থাৎ যেমন প্রথম আপেলটা তুমি যত তৃপ্তি বা উপযোগ সহকারে ভোগ করবে, পরের উপযোগ কিন্তু কমে যাবে। পরেরটা থেকে উপযোগ আস্তে আস্তে কমে যাবে, তারপরটা থেকে আরো কমে যাবে, যেটা এখানে 2, 3 আসছে। এভাবে কমতে কমতে একটা পর্যায়ে শূন্য হবে, যে সেখানে তোমার উপযোগ থাকবেই না। এবং পরবর্তীতে একটা উপযোগ, পরবর্তী ভোগের ফলে উপযোগ মাইনাসেও চলে যেতে পারে, ঋণাত্মক হতে পারে, অর্থাৎ সেখানে অতৃপ্তি চলে আসবে সেটা। অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি ভোগ করার ক্ষেত্রে আর ভোগ করার তোমার ইচ্ছাই হবে না। তো এইটাকেই বলা হচ্ছে, এই যে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে ভোগ বৃদ্ধির ফলে, এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আসলে এবার এটা আমরা চিত্রের সাহায্যে দেখি। চিত্রে দেখো এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ ধরা হয়েছে, আর লম্ব অক্ষ ও অক্ষে প্রান্তিক উপযোগ ধরা হয়েছে। এখানে এমইউ দিয়ে যেটা প্রকাশ করা হচ্ছে। এখানে প্রথম এককের ক্ষেত্রে দেখো, তখন সূচি থেকে যেটা দেখলাম যে মোট উপযোগ 4, প্রান্তিক উপযোগ হচ্ছে 4 ইউটিল, তাহলে এদের সমন্বয় বিন্দু এ বিন্দু। এরপরে দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগ কমে গেছে বি বিন্দু, 3 যখন, তখন এদের সমন্বয় বিন্দু বি বিন্দু। তারপরে তৃতীয় এককে আমাদের দেখা যাচ্ছে যে প্রান্তিক উপযোগ আরো কমে গেছে 2, তাদের সমন্বয় বিন্দু সি বিন্দু। চতুর্থ এককে প্রান্তিক উপযোগ 1, এদের সমন্বয় বিন্দু ডি। পঞ্চম এককে দেখো 0, পঞ্চম এককে প্রান্তিক উপযোগ হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে ই বিন্দু। এর পরবর্তীতে দেখো ষষ্ঠ এককে প্রান্তিক উপযোগ -1, সেটা আমরা যে নিচের দিকে দিয়েছি, এর আগে বলেছি যে y এর মানগুলো, মাইনাস মানগুলো, ঋণাত্মক মানগুলো নিচের দিকে ধরা হয়, সেই হিসাবে এখানে -1, তখন এদের সমন্বয় যে বিন্দু সেটা হচ্ছে এফ বিন্দু। এখন আমাদের এই এবিসিডি
EF বিন্দুগুলো যোগ করার ফলে আমরা MU রেখাটা পেয়েছি। এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রেখাটা নিম্নগামী। এর কারণ হচ্ছে যে ভোগ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কিন্তু আস্তে আস্তে কমে গেছে, এই জন্য রেখাটা কিন্তু নিম্নগামী হয়ে গেছে। এইভাবে যে একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করলে বা একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ বাড়ালে তার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যায় বা হ্রাস পেতে থাকে। অর্থনীতিতে এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আসলে এবার এই বিধিটির কিছু ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না, অর্থাৎ ভোগ বৃদ্ধির ফলে উপযোগ না কমে অনেক ক্ষেত্রে বাড়তেও পারে। সেগুলো বিভিন্ন ক্ষেত্রে, যেমন দ্রব্যের এককের পরিমাণের ক্ষেত্রে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দ্রব্যের এককের পরিমাণ যদি এক না হয়, একই পরিমাণের না হয়, তাহলে সেই ক্ষেত্রে উপযোগ না কমে বরং বেড়ে যেতে পারে। যেটা বলা হলো যে প্রথম কমলা লেবুটা যদি ছোট আকারের হয়, পরেরটা যদি বড় হয় দ্বিতীয় কমলা লেবুটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপযোগ আরো বেড়ে যাবে। তাহলে এখানে বিধিটা কার্যকর হবে না, অর্থাৎ এর ব্যতিক্রম দেখা দেবে। তারপর আয় রুচি অভ্যাসের পরিবর্তন হলেও এই বিধিটির ব্যতিক্রম দেখা দেবে। মানুষের আয় যদি বেড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে তার কারো হয়তো একটা বাড়ি আছে, সে আরেকটা বাড়ি তৈরির জন্য তার ইচ্ছা হবে এবং সেই ক্ষেত্রে তার হচ্ছে পার্শ্ববর্তী জমির উপযোগ তার কাছে বেড়ে যাবে। এইভাবে সেক্ষেত্রে বিধিটা কার্যকর হবে না। আবার যদি রুচি অভ্যাসেরও পরিবর্তন হয়, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিধিটা কার্যকর হবে না। এরপরে সময়ের ব্যবধান হলে, যেটা বলা হলো যদি সময় বিরতি দেওয়া হয়, সময়ের ব্যবধান হয়, তাহলে এই বিধিটা কার্যকর হবে না। অর্থাৎ সময় ব্যবধান বলতে বোঝাচ্ছে যে আজকে তুমি একটা কমলা লেবু খেলে, আবার কালকে অথবা 1 মাস পরে যদি যে দ্বিতীয় কমলা লেবুটি খেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার উপযোগ না কমে বরং বেড়ে যেতে পারে। এইভাবে সময়ের ব্যবধানের ভিত্তিতে হলে সেই ক্ষেত্রে হচ্ছে প্রান্তিক উপযোগ না কমে বরং বেড়ে যেতে পারে। শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হয় না। যেমন মানুষ অনেকে শখের বশে ডাক টিকিট, তারপরে বিভিন্ন ছবি বা চিত্রকর্ম এগুলো সংগ্রহ করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যত সংগ্রহ করবে তত তাদের আরো উপযোগ বেড়ে যাবে। এই ক্ষেত্রেও হচ্ছে ব্যতিক্রম দেখা দেবে। তারপরে নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে যারা নেশাগ্রস্ত মানুষ, তাদের কাছে এই জাতীয় দ্রব্যের কিন্তু উপযোগ বৃদ্ধি পায় না, কমে বরং বেড়ে যায়। তো কৃপণের ক্ষেত্রে যে সাধারণভাবে কৃপণরা তারা টাকার প্রতি তাদের একটা আসক্ত থাকে, তারা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তাদের টাকার ক্ষেত্রে আরো বেড়ে যাবে, না কমে বরং সেক্ষেত্রে আরো উপযোগ বেড়ে যাবে। এইভাবে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই বিধিটির ব্যতিক্রম দেখতে পাবো। তবু আমরা বলবো যে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকলেও আমরা বাস্তব ক্ষেত্রে এই বিধিটার, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনেক ব্যবহার বা প্রয়োগ আমরা দেখতে পাই। সেই জন্য অবশ্যই অর্থনীতিতে এই বিধিটির গুরুত্ব অপরিসীম। তাহলে আজকে আমরা উপযোগের যে পরবর্তী বিষয়গুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম, যে উপযোগের প্রকারভেদ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এদের মধ্যকার সম্পর্ক, তারপর ক্রমহ্রাসমান বিধিটাও আমরা আলোচনা করলাম, এই বিধির ব্যতিক্রমগুলো দেখলাম। তাহলে উপযোগ সম্বন্ধে আমাদের বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবেই শিখে নিতে পারলাম। তো আশা করছি তোমরা বাসায় এগুলো আরো বেশি পড়বে, তাহলে এই সম্বন্ধে আরো স্পষ্ট তোমাদের ধারণা হবে এবং তোমরা শিখতে পারবে। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।